কলকাতার কিপ্টে দাদারা যারা বাড়িতে অতিথি আসলে জিজ্ঞেস করেন, দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, সে তারাই ফেসবুক ইউটিউবের কমেন্ট বক্সে এসে বলে বাংলাদেশকে আমরা আলু দেই, পেঁয়াজ দেই, আমরা না দিলে বাংলাদেশ না খেয়ে মরবে। অথচ ২৬ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশে, যাদের অধিকাংশেরই নেই ওয়ার্ক পারমিটস। আপনি শুনলে আটকে উঠবেন। আমাদের প্রবাসী ভাইদের কষ্টার্জিত বাৎসরিক রেমিটেন্সের প্রায় 1/4 চলে যাচ্ছে ভারতে। স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে ভারত তৈরি করেছে নিজস্ব ব্রিজ, আবার আমাদের ন্যায্য ট্রানজিট সুবিধা না দিয়ে বাংলাদেশের কাছ থেকে নিচ্ছে ঝুঁকিপূর্ণ করিডোর সুবিধা, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আমার দেশের ওপর দিয়ে গাড়ি কিংবা ট্রেন চালিয়ে পশ্চিমবঙ্গের মালামাল যাচ্ছে ভারতের 7 সিস্টারে। অথচ যারা আমাদের কাছ থেকে এত সুবিধা নিচ্ছে, সেই দেশেরই মিডিয়া আমাদের বন্দর নগরী চট্টগ্রাম দখল করে নিতে চায়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়, তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। আজকের ভিডিওতে আমি পই পই করে হিসেব দেব বাংলাদেশের কাছ থেকে কত শত সুবিধা নিচ্ছে ভারত এবং তার বিনিময়ে আমাদের কি দিচ্ছে, সেটা পানির মতো পরিষ্কার করে দেব আপনাদের কাছে। সাথে আছি শেখ আশিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের দেশে শিক্ষিত বেকার আছে 26,40,000। অথচ সেই 26,40,000 শিক্ষিত বেকারের দেশে 26 লাখ ভারতীয় নাগরিক চাকরি করে উচ্চ বেতনে, যাদের বেতন হয় ডলারে। দিনে দিনে যখন বাংলাদেশের রিজার্ভ কমছে, প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ডলারের দাম। এই বর্তমান পরিস্থিতি তৈরি হওয়ারও বেশ আগে 2022 সালের 7 জুন দ্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকায় প্রকাশ হয় আটকে ওঠার মতো খবর, বাংলাদেশ বিকাম 4th লার্জেস্ট রেমিটেন্স সোর্সেস ফর ইন্ডিয়া। চিন্তা করা যায় যে দেশটা বছরে প্রায় 100 বিলিয়নের ওপর রেমিটেন্স উপার্জন করে, তাদের সবচেয়ে বেশি রেমিটেন্স যেসব দেশ থেকে আয় হয় তার মধ্যে 4 নম্বরে রয়েছে বাংলাদেশ। আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা পরিবার ছেড়ে সারা বছর বিদেশের মাটিতে পড়ে থেকে হাড় ভাঙা পরিশ্রম করে যে ডলার পাঠায় বাংলাদেশে, প্রতি বছর তার প্রায় 25% নিয়ে যাচ্ছে ভারত। বছরে বাংলাদেশের প্রবাসী আয় 20 থেকে 24 বিলিয়নের মধ্যে ওঠানামা করে। সেখান থেকে প্রায় 5 বিলিয়ন অর্থাৎ 500 কোটি US ডলার রেমিটেন্স হিসেবে চলে যাচ্ছে ইন্ডিয়াতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে যখন অন্যতম দায় দেয়া হয় ডলার ক্রাইসিসকে, সেখানে আমাদের বাৎসরিক রেমিটেন্সের 1/4 চলে যাচ্ছে ভারতে। 1 ফেব্রুয়ারি 2024 আমাদের সময়.com পত্রিকায় কাজী এম মুর্শেদের একটি গবেষণা প্রকাশ পায়। সেখানে স্পষ্টভাবে উঠে আসে কোন 4টা উপায়ে ভারতীয়রা বাংলাদেশে কাজ করে, যাদের বেশিরভাগই অবৈধ। প্রথম ক্যাটাগরিতে তারা যাদের ওয়ার্ক পারমিট আছে, সংখ্যাটা খুবই কম। দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছেন তাদের ওয়ার্ক পারমিট নেই কিন্তু ভিসা নিয়ে এসে কাজ করে, আবার নির্দিষ্ট সময় পর পর তারা ভারতে ফিরে গিয়ে ভিসা রিনিউ করে বাংলাদেশে চলে আসে। তৃতীয় যারা আছেন তাদের আত্মীয়রা বেশিরভাগ সময় পার্ট টাইম স্কুলগুলোতে কাজ করে। আর চতুর্থ হলো মূলত ইনভেস্টর। এরা বিভিন্ন কোম্পানির অলিখিত মালিক, অর্থাৎ মালিক দেখানো হয় কোনো একজন বাংলাদেশিকে, যে মূলত একজন সাইনবোর্ড। বাংলাদেশি সেই কোম্পানির মূল মালিক সবসময় একজন ভারতীয়। পৃথিবীর বিভিন্ন দেশের বাসিন্দাদের জন্য বাংলাদেশ সরকারের বৈধ ওয়ার্ক পারমিট দেয়া আছে 85,000-এর মতো। এর মধ্যে 65,000ই ভারতীয়দের দখলে, বাকি 20,000 অন্যান্য দেশের বাসিন্দারা পেয়েছেন। ভারতীয়রা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে চাকরি করে। গাড়ি বাড়ি সুবিধা একেবারে আলাদা। বেতনের একটা অংশের লিখিত প্রমাণ থাকে, যেটা ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করা হয়, তবে এর চেয়ে বেশি অর্থ হাতে হাতে প্রদান করা হয়, যা হুন্ডির মাধ্যমে চলে যায় ভারতে। বিভিন্ন কোম্পানির CEO সহ বড় বড় অন্যান্য পদে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞাপন এমনভাবে দেয়া হয় যেখানে ভারতীয় ছাড়া অন্য কেউ আবেদনই করতে না পারে। কথায় কথায় বলতে শুনি বড় বড় কোম্পানির CEO হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক বাংলাদেশে নাকি নেই। অথচ গ্রামীণফোন, ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহ অনেক জায়ান্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বাংলাদেশি। এটা ছিল প্রথম ক্যাটাগরি। এবার আসি দ্বিতীয় ক্যাটাগরিতে, যে সুযোগটা সবচেয়ে বেশি ব্যবহার করে ভারতীয়রা, যাদের বাংলাদেশে কোনো ওয়ার্ক পারমিট নেই, তারপরও যে কোনো একটা চাকরিতে ঢোকে, নগদে হাতে হাতে বেতন নেয়, 1 মাস বা 3 মাস পর ভারতে গিয়ে ভিসা রিনিউ করে। ভারতীয় আইন অনুযায়ী বিদেশে 180 দিনের কম থাকলে সেখানে উপার্জনের ওপর কোনো আয়কর দিতে হয় না। যদিও ভারতীয়রা তার দেশের কর ফাঁকি দিল কি দিল না সেটা আমাদের দেখার বিষয় নয়, তবে বাংলাদেশি কোম্পানিগুলো ওইসব ভারতীয়দের সাথে হাত করে তাদেরকে কনসালটেন্ট বা অ্যাডভাইজার হিসেবে দেখিয়ে আমার দেশের আয়কর ফাঁকি দিয়ে শুধু মূল বেতন দেয়।
তৃতীয় ক্যাটাগরিতে যারা আছেন তাদের কারো কারো স্বামীর ওয়ার্ক পারমিট আছে, কারো কারো আবার নেই। তারা চাকরি করে বাংলাদেশে, তাদের সন্তানও পড়াশোনা করে বাংলাদেশের স্কুলে, আবার তাদের স্ত্রীরা বিভিন্ন স্কুলে চাকরি করেন ওয়ার্ক পারমিট ছাড়াই। চতুর্থ ক্যাটাগরি সবচেয়ে ভয়ানক। বাংলাদেশ বেশ কিছু উন্নত দেশে জিএসপি সুবিধা পাওয়ায় ভারত রেডিমেড গার্মেন্টস শিল্পে আমাদের চেয়ে পিছিয়ে পড়ে। পরবর্তীতে নেপালের বিরাটনগর গিয়ে ইনভেস্ট করলেও সেখানে সুবিধা করতে পারেনি। এরপরই ভারতীয়রা টার্গেট করে বাংলাদেশের রাজধানী ঢাকাকে। আমাদের দেশের অনেক রেডিমেড গার্মেন্টসের মালিক বাংলাদেশি হলেও সেখানে ডিরেক্টর হিসেবে একজন ভারতীয় থাকেন। মূলত ওই প্রতিষ্ঠানের মূল মালিক সেই ভারতীয়। বিদেশি ক্রেতার সঙ্গে দরদাম থেকে শুরু করে সমস্ত ইনভেস্ট থাকে ইন্ডিয়ানদের হাতেই। ওই প্রতিষ্ঠানে বাংলাদেশি যারা থাকেন, মালিকানার লাইসেন্স তাদের যে কোনো একজনের নামে থাকলেও সে শুধুই একজন বেতনভুক্ত কর্মচারী। অর্থাৎ বাংলাদেশের জিএসপি সুবিধা ব্যবহার করে সমৃদ্ধ হচ্ছে ভারতের অর্থনীতি। এই একই উপায়ে বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট আর কাপড়ের দোকানের মূল মালিকও ভারতীয়রাই। আমাদের স্বাধীনতারও আগে থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এসেছে ভারত, এখনো করছে। এর পেছনে মূলত কারণ রয়েছে তিনটা। প্রথমত, ভারতের বৈশ্বিক শক্তিতে পরিণত হওয়ার খায়েশ আগে থেকেই আছে, ঠিক এজন্যই প্রতিবেশীকে ঘুড়ি বানিয়ে নাটাইটা নিজের হাতে রাখতে চায়। দ্বিতীয়ত, তাদের রয়েছে সরাসরি অর্থনৈতিক স্বার্থ। সোজা বাংলায় রেমিটেন্স ও বাণিজ্য সুবিধার জন্য বাংলাদেশকে ব্যবহার করে বিপুল অর্থ আয় করছে ইন্ডিয়া। আর তৃতীয়টা, বিশ্ব রাজনীতির মারপ্যাচ। বাংলাদেশ সহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব সীমিত রাখতে চায় ভারত। সেজন্যই আমেরিকাপন্থী কাউকেই বাংলাদেশের সরকারের চেয়ারে দেখতে চায় না ইন্ডিয়া। আর ঠিক এজন্যই বাংলাদেশের যে সরকার সর্বোচ্চ ভারতপন্থী হতে পেরেছে, ভারতও তাদেরই ক্ষমতায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে। ভারতীয় পত্রিকা দ্য হিন্দুর 2021 সালের নভেম্বরের একটা হেডলাইন দেখেন। 2009 সালে বিডিআর বিদ্রোহের পর শেখ হাসিনাকে যে কোনো সাপোর্ট দিতে প্রস্তুত ছিল ভারত, আর এখনো শেখ হাসিনাকে নিজেদের দেশে আশ্রয় দিয়ে আবারও ক্ষমতার মসনদে পাঠানোর পায়তারা করছে তারা। তাই তো 10 নভেম্বর 2024 নূর হোসেন দিবসে দলীয় নির্দেশনা মেনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন ট্রাম্পের ছবি সাথে নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তখন ভারতীয় মিডিয়ায় প্রচার হয় ট্রাম্পের সমর্থকদের নির্যাতন ও আটক করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। Crackdown on Trump supporters in Bangladesh. Bangladesh Army and police late night carried raids against people supporting Donald Trump. এই হচ্ছে ভারতীয় দালাল মিডিয়ার কাজ, যারা সারাদিন বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা, ডিসইনফরমেশন, ফেক নিউজ বা মিস ইনফরমেশন ছড়াতে থাকে। ভারত যে বাংলাদেশ থেকে কি পরিমাণ সুবিধা নেয় তার একটা বড় উদাহরণ মৈত্রী সেতু। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কলকাতার দাদারা যেন ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় কিংবা নাগাল্যান্ডে মালামাল নিয়ে যেতে পারে, সেজন্য 2015 সালে শুরু হয় মৈত্রী সেতুর কাজ। ভারতের ত্রিপুরার সাব্রুম এবং বাংলাদেশের চট্টগ্রামের রামগড়কে সংযুক্ত করে নির্মিত সেতুটি 2021 সালে উদ্বোধন হয়। নামটা মৈত্রী সেতু দেয়া হলেও এই ব্রিজ দিয়ে বাংলাদেশের আদেও কোনো কাজ নেই। তাই তো সেতু নির্মাণের সম্পূর্ণ 133 কোটি রুপি খরচ করে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট। ভারতীয় পত্রিকা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসও বলছে এই সেতুটা সবচেয়ে বেশি কাজে লাগবে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে পশ্চিমবঙ্গের পণ্য সামগ্রী নর্থ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ 7 সিস্টারে পাঠাতে। একবার ভাবুন, বাংলাদেশের বন্দর ব্যবহার করতে বাংলাদেশের জমিতে নিজস্ব অর্থায়নে ভারত তৈরি করেছে ব্রিজ, আবার নাম দিয়েছে মৈত্রী সেতু, যে সেতু ভারতের অর্থনীতিতে রাখছে বড় ভূমিকা। এই সুবিধা পৃথিবীর আর কোন দেশ দেয়? এই কথাগুলো আপনি কখনোই কোনো ইন্ডিয়ানের মুখে শুনবেন না। শুধু কমেন্ট বক্সে তারা এসে বলবে বাংলাদেশকে আমরা আলু দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, কিন্তু এর বিনিময়ে যে ডলার নিচ্ছি সেটা আবার তারা বলবে না। অথচ কলকাতার ব্যবসায়ীরা বাঁচেই বাংলাদেশ দিয়ে। বাংলাদেশিরা ভারত যাওয়া বন্ধ করে দিলে তাদের কান্নাকাটি শুরু হয়ে যায়। অতি সীমিত লোক, আমাদের ব্যবসার খুব সমস্যা হচ্ছে। আমাদের এই বিজনেস বাংলাদেশের প্যাসেঞ্জারের উপরেই আমাদের বিজনেস নির্ভর করে। যেহেতু এখন একদম বাংলাদেশ থেকে লোকজন আসছেন না, তো আমাদের বিজনেস একেবারে তলানিতে গিয়ে থেকেছে। বাংলাদেশ থেকে নেয়া ভারতের সুবিধার গল্প এখনো শেষ হয়নি। এখন শোনাবো সবচেয়ে ভয়ানক করিডোর সুবিধার কথা। মনে করি এ দেশের কোনো গাড়ি বিদেশ হয়ে সি দেশে মালামাল নিয়ে যায়, কিন্তু যদি এমন হয় ভারতের একটা মালবাহী ট্রাক বাংলাদেশের বর্ডারে এসে কোনো একটা বাংলাদেশি ট্রাকে মালামাল তুলে দিল এবং বাংলাদেশি সেই ট্রাকটা ভারত বা অন্য কোনো দেশের বর্ডারে সেটা পৌঁছে দিল, সেটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট। এসব সুবিধা তো ভারত নিচ্ছে, এর সাথে নিচ্ছে ভয়ানক আরও একটা সুবিধা। 2018 সালের 25 অক্টোবর দিল্লিতে বাংলাদেশ ভারত একটা চুক্তি সই হয়, যে চুক্তিপত্রটা এই মুহূর্তে আছে আমার হাতে।
চুক্তিপত্রের হেডলাইনটা শুধু একবার দেখেন। এগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া। ভালো করে খেয়াল করে দেখুন, গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ আমার দেশের রাস্তার ওপর দিয়ে আমার দেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতীয় গাড়িতে করে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে মালামাল পাঠানো হচ্ছে। একেবারে সহজ বাংলা আমি যদি বলি, আপনার প্রতিবেশীর এমন একটা জমি আছে যেটাতে যেতে হলে তাকে পাহাড়, বন্দর, সমুদ্র পেরিয়ে যেতে হবে, কিন্তু সে যদি ওই পথে না গিয়ে প্রতিদিন আপনার উঠোনের উপর দিয়ে যায়, তখন তার অর্থ এবং সময় দুটোই বেঁচে যাবে। এটাই হচ্ছে করিডোর সুবিধা। এজন্যই কোনো রাষ্ট্র কাউকেই করিডোর সুবিধা দেয় না, কিন্তু বাংলাদেশ এই সুবিধা দিয়ে আসছে ভারতকে। ভারতীয় পত্রিকা দ্য ইকোনমিক টাইমসের 2024 সালের এপ্রিলের হেডলাইনটা দেখেন, বাংলাদেশ গিভস ইন্ডিয়া পার্মানেন্ট অ্যাক্সেস টু চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট। চিন্তা করতে পারেন, আমার দেশের চট্টগ্রাম এবং মোংলা বন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই বন্দর ব্যবহার করার পার্মানেন্ট অ্যাক্সেস আমরা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছি। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারতের কাছ থেকে একটা সুবিধা চেয়ে আসছে, কিন্তু ভারত বছরের পর বছর ধরে দিব কদিন পরেই দিব বলে শুধু আশা দেখিয়ে আসছে। নেপাল ও ভুটান 1976 ও 1984 সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল, কিন্তু ভারত তাদের দেশের ওপর দিয়ে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচলের অনুমতি দেয়নি। তাই বাধ্য হয়ে নেপাল ও ভুটানের সঙ্গে আমাদের আর ব্যবসা করা হয়নি। অথচ ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের শর্ত হচ্ছে তাদের এক সদস্য আরেক সদস্যের ওপর দিয়ে তৃতীয় কোনো সদস্য রাষ্ট্রে মালামাল পাঠাতে চাইলে মাঝের দেশটা ট্রানজিট সুবিধা দিতে বাধ্য, কিন্তু ভারত এসব নিয়মের তোয়াক্কাই করে না। দুঃখের বিষয় হচ্ছে এত কিছুর পরও এখনো 5টি রুটে বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ট্রেন চলাচল করে, এর মধ্যে 3টি যাত্রীবাহী, বাকি 2টি পণ্যবাহী। আর কদিন আগে যে ভারতের রেল লাইন নিয়ে আমাদের দেশে আন্দোলন হলো, সেই ট্রেন চালুর অনুমতিও কিন্তু আওয়ামী লীগ সরকার দিয়ে গেছে। নতুন চুক্তিতে ভারতের ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে ঢুকে পাবনা হয়ে নাটোর দিয়ে দিনাজপুরের পার্বতীপুর পার হয়ে নীলফামারী দিয়ে ভারতের কুচবিহারে ঢুকবে। এই হচ্ছে আমার বাড়ির উঠোন ব্যবহার করে ভারতীয়দের এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার রুট। আমাদের দেশের ওপর দিয়ে মালামাল টানার জন্য ভারত আমাদের কিছু টাকা পয়সা দেয়। পরিমাণটা শুনবেন, প্রতি চালানে 30 টাকা প্রসেসিং ফি, টন প্রতি 20 টাকা ট্রান্সশিপমেন্ট ফি, 100 টাকা সিকিউরিটি চার্জ ও 100 টাকা প্রশাসনিক চার্জ, এর সাথে 15% ভ্যাট, আর প্রতি কিলোমিটার রাস্তা ব্যবহারের জন্য 1 টাকা 85 পয়সা। কিন্তু দুঃখের বিষয়, আন্তর্জাতিক পেমেন্ট হলেও ভারত আমাদের ডলারের পরিবর্তে টাকাতেই পেমেন্ট করে, আর আমাদের কাছ থেকে নেওয়ার সময় ভারত কিন্তু তাদের পেমেন্টটা ডলারেই নেয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে 54টি আন্তঃদেশীয় নদী রয়েছে, এর মধ্যে 53টি নদী ভারতের উজান থেকে বাংলাদেশের ভাটি অঞ্চলে প্রবাহিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে তার উজানে অবস্থিত নদীগুলোতে অবৈধ বাঁধ ও ব্যারেজ নির্মাণ করে নদীর পানি আটকে রাখছে এবং নদীর গতিপথ পরিবর্তন করে সেই পানি আবার ভারতে নিয়ে যাচ্ছে। ফলে আমাদের দেশের অংশের নদীগুলো হারাচ্ছে নাব্যতা। এদিকে ভারতীয় অংশের উজানের নদীগুলোতে যখন পানি ওভারলোড হয়ে যায়, তখন ভারত সরকার সেই নদীগুলোর উপর বাঁধ ও ব্যারেজগুলোর গেট খুলে দেয়, যার কারণে সৃষ্টি হয় বন্যা। আর সেই বন্যায় আমাদের দেশে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা তো কিছুদিন আগেই আপনারা দেখেছেন। এরপরও কি বলবেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত সবসময় আমাদের পাশে থেকেছে। ভারত পাশে থেকেছে তখনই যখন তার লাভটাই বেশি হয়েছে। সাথে ছিলাম শেখ আশিক। সবাই ভালো থাকবেন, ইয়াং ফেলো চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।